তোমরা সবাই ভালো আছো। আমি ডক্টর মাহবুবা শারমিন, হেমাটোলজিস্ট হিসেবে বিএসএমএমইউতে আছি। তোমাদের সাথে আমার একটা ফিফথ কোশ্চেন সেশন ডিসকাশন। যেহেতু সামনে আমাদের এক্সাম চলে আসছে, সবাই মোটামুটি টেনসড কম বেশি, কিন্তু টেনশন না নিয়ে আমাদের রুটিন করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে। এখন আসি আমরা কোশ্চেন সেশন। 16 years aged boy present in the medicine world with generalized weakness and palpitation. He has history of multiple blood transfusions since early childhood. তাহলে কি ছিল? 16 years old boy presents in the medicine world with generalized weakness and palpitation. He has history of multiple blood transfusion since early childhood. On examination, he is severely anemic, mildly icteric, and use hepatosplenomegaly. What is the most likely diagnosis? তো ক্লিনিক্যাল সিনারিও থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু এখানে ক্লু দেওয়া আছে 16 years old boy, generalized weakness, palpitation, anemic, icteric, use hepatosplenomegaly, and history of multiple blood transfusion. তাহলে আমাদের মোস্ট লাইকলি ডায়াগনোসিস হবে কি? হেরিডিটারি হিমোগ্লোবিন disorder or hereditary hemolytic anemia. What are the investigations with expected findings to establish the diagnosis? এখন ইনভেস্টিগেশনের মধ্যে হলো মেইনলি আমরা তো কম বেশি সবাই জানি যে ফার্স্টে আমরা সিবিসি থেকে শুরু করব, কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসি তে কি থাকবে? হিমোগ্লোবিন ডিক্রিজ, ডাব্লিউবিসি কাউন্ট নর্মাল or decreased, platelet count normal or decreased. এখানে প্যানসাইটোপেনিয়া হতে পারে যখন হলো পেশেন্টের হিউজ হেপাটোস্প্লেনোমেগালির জন্য, এক্সট্রামেডুলার হেমোপাইসিসের জন্য কিন্তু প্যানসাইটোপেনিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে। হিউজ স্প্লেনোমেগালি হলে তো আমরা সবাই জানি ওখানে ব্লাড সেল ট্র্যাপিং হয়ে প্যানসাইটোপেনিয়া হতে পারে। তাহলে সিবিসি তে আমরা কি পাবো? যেহেতু এখানে বলা আছে হিউজ হেপাটোস্প্লেনোমেগালি, তাহলে হিমোগ্লোবিন ডিক্রিজ, ডাব্লিউবিসি কাউন্ট reduced or normal, platelet count reduced or normal. Yes sir, raised. Peripheral blood film, peripheral blood film এ আমরা আরবিসি তে পাবো হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক, আর পাবো কি মার্কড অ্যানাইসোপরকিলোসাইটোসিস। মার্কড অ্যানাইসোপরকিলোসাইটোসিস উইথ, যেহেতু হেরিডিটারি হিমোগ্লোবিন ডিসঅর্ডারে এখানে কি কি পরকিলোসাইটোসিস পাওয়া যাবে, যেমন টার্গেট সেল পাওয়া যাবে, তারপরে রেড সেল ইনক্লুশনস এর মধ্যে বেসোফিলিক স্টিপলিং পাওয়া যেতে পারে। তাহলে আমরা আরবিসি তে পাবো হাইপোক্রোমিয়া, মার্কড অ্যানাইসোপরকিলোসাইটোসিস ইনক্লুডিং মাইক্রোসাইট, টার্গেট সেল। অনেক সময় হেরিডিটারি হিমোগ্লোবিনোপ্যাথিসের সাথে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াও অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তখন আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ফিচার যেমন টিয়ারড্রপ সেল, এলিপ্টিক্যাল সেল, পেন্সিল সেলও পেতে পারি। তাহলে আমরা মেইনলি কি পাবো? হাইপোক্রোমিয়া, মার্কড অ্যানাইসোপরকিলোসাইটোসিস ইনক্লুডিং মাইক্রোসাইট, টার্গেট সেল, সিস্টোসাইট, নিউক্লিয়েটেড রেড ব্লাড সেল। WBC তে reduced, mature, reduced but mature or maybe normal, আর platelet count reduced or normal. এটা হলো গেল সিবিসি পেরিফেরাল ব্লাড ফিল্ম।
তারপরে আমরা কি করব যে ইনভেস্টিগেশনস টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। এখন আমরা সিবিসিপিবিএফ দেখে আমরা একটা আমাদের মাথায় চলে আসবে এটা হেরিডিটারি হিমোগ্লোবিন ডিসঅর্ডার বা হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। তখন আমরা ফার্দার কনফার্মেশনের জন্য কিছু ইনভেস্টিগেশন করব, যেমন ইনভেস্টিগেশন ডান টু কনফার্ম দ্য ডায়াগনোসিস সাচ অ্যাজ কি করব আমরা ক্যাপিলারি ইলেক্ট্রোফোরেসিস। আগে যেমন হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস করা হতো, বিভিন্ন টাইপের মেথড আছে, যেমন অ্যালকালাইন মেথড, অ্যাসিডিক মেথড। তারপরে এখন এখন মেইনলি লেটেস্ট করা হয় ক্যাপিলারি electrophoresis. Capillary hemoglobin electrophoresis, all types of hemoglobin disorder or hemoglobin defect easily diagnosis করা যায়। তাহলে আমাদের মধ্যে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমরা কি করব, ক্যাপিলারি হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস, তারপরে লিখবো আইসোইলেক্ট্রিক ফোকাসিং, এসপিএলসি, 4 নাম্বার ডিএনএ অ্যানালাইসিস। তাহলে কি কি হলো, একটা হলো 1 নাম্বার ক্যাপিলারি ইলেক্ট্রোফোরেসিস, এসপিএলসি, আইসোইলেক্ট্রিক ফোকাসিং এন্ড কনফার্মেশনের জন্য আমরা করব কি ডিএনএ অ্যানালাইসিস। আর আলফা থ্যালাসেমিয়ার জন্য আমরা ফার্দার আরো কিছু ইনভেস্টিগেশন করতে পারি, যেমন নিউ মিথিলিন ব্লু স্টেন দিয়ে আমরা গলফল অ্যাপিয়ারেন্স দেখতে পারি, যেমন হিমোগ্লোবিন এইচ ডায়াগনোসিস। আমি যখন থ্যালাসেমিয়া ক্লাস করিয়েছি তখন বলেছি new methylene blue stain to detect hemoglobin H inclusions. দেখো হিমোগ্লোবিন H inclusion আলফা থ্যালাসেমিয়াতে পাওয়া যায়, তাহলে আমরা একটি টেস্ট করতে পারি। আর যেহেতু এই হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া ওয়ান টাইপ অফ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, এটা ডিফারেন্সিয়েট করার জন্য আমরা মেঞ্জার ইন্ডেক্সটা দেখতে পারি। তারপরে যেমন রেটিকুলোসাইট কাউন্ট দেখবো, সেরাম এলডিএইচ, মানে আমরা দুটো হেডিং এ লিখবো, যেমন সিবিসিপিবিএফ, রেটিকুলোসাইট কাউন্ট, তারপরে ডিজিজ টু এক্সক্লুড with other disorders such as Menger index. For confirmation of the diagnosis এর জন্য আমরা ইলেক্ট্রোফোরেসিস যা যা বললাম, যেমন ক্যাপিলারি ইলেক্ট্রোফোরেসিস, আইসোইলেক্ট্রিক ফোকাসিং, এইচপিএলসি, ডিএনএ অ্যানালাইসিস করব। আর investigations done for treatment purpose. Treatment purpose এর জন্য আমরা করব মেইনলি সেরাম আয়রন প্রোফাইল, organ function test, যেমন লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, এন্ডোক্রাইন ফাংশন টেস্ট, যেমন থাইরয়েড। হ্যাঁ, থ্যালাসেমিয়া পেশেন্টদের মেইনলি থাইরয়েড ইম্পেয়ারমেন্ট থাকতে পারে। তারপরে অ্যাসোসিয়েটেড যে কোনো ধরনের এন্ডোক্রাইনোপ্যাথি, যেমন গোনাডাল সেক্সুয়াল হরমোন ডিসফাংশন হতে পারে। করে আমরা থাইরয়েড ফাংশন টেস্ট ট্রিটমেন্ট পারপাসে, যেমন আমরা থাইরয়েড ফাংশন টেস্ট, সেক্স হরমোন, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, সেরাম আয়রন প্রোফাইল করবে। এখানে যেহেতু বলাই আছে কোশ্চেনে, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস উইথ এক্সপেক্টেড ফাইন্ডিংস টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস, তখন আমরা শুধুমাত্র ডায়াগনোসিস এর জন্য যে ইনভেস্টিগেশন বলেছি ওই ইনভেস্টিগেশন গুলাই লিখবো। আর যদি এইভাবে এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস না লেখা থাকে তাহলে আমরা এটি তিন ভাগে ভাগ করে লিখে ফেলবো। Write down the possible complications and how will you prevent this. থ্যালাসেমিয়া তে যেমন কি কি কমপ্লিকেশন হতে পারে, মেইনলি
যেহেতু থ্যালাসেমিয়াতে রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন লাগে পেশেন্টের, আয়রন ওভারলোড হতে পারে। তাহলে কি কি কমপ্লিকেশন? 1 নাম্বার আয়রন ওভারলোড, 2 নাম্বার আয়রন ওভারলোড রিলেটেড অর্গান ডিসফাংশন, যেমন লিভারে হতে পারে সিএলডি। আমরা ভাগ করে লিখবো। 1 নাম্বার আয়রন ওভারলোড, 2 নাম্বার আয়রন ওভারলোড রিলেটেড অর্গান ডিসফাংশন, এর মধ্যে লিখবো যেমন লিভার ফাংশন, কি সিরোসিস অফ লিভার, লিভার ফেলিয়ার, অ্যাক্টিভ লিভার ফেলিয়ার, হেপাটাইটিস। যেহেতু এখানে রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়, তাহলে আমাদের হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি পজিটিভ হওয়ার চান্স অনেক বেশি। তারপরে হলো আরো কমপ্লিকেশনস এর মধ্যে যেমন কার্ডিয়াক কমপ্লিকেশন হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিয়াক অ্যারিথমিয়া, তারপরে রেনাল হেমোক্রোমাটোসিস আর এন্ডোক্রাইন ডিসফাংশন। মেইনলি হলো হয় লিভার, কার্ডিয়াক আর এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন ডিসফাংশনের জন্য যেমন বললাম হাইপোথাইরয়েড, গোনাডাল ডিসফাংশন। How will you prevent this? প্রিভেনশনের জন্য আমাদের মেইনলি যেটা করতে হবে, যে কমপ্লিকেশনস প্রিভেনশনের জন্য আমাদের মেইনলি হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিক থ্যালাসেমিয়া পেশেন্টদের ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়, রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন। আমাদের যেমন হিমোগ্লোবিন লেভেলটা টার্গেট লেভেল আমাদের সেট করে নিতে হবে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস এজ অ্যান্ড সেক্স। যদি পেশেন্টের যদি যেহেতু 16 ইয়ার্স পেশেন্ট, তো ইয়াং পেশেন্ট, তখন অবশ্যই পেশেন্টের যেহেতু গ্রোথ এবং হাইট ঠিক থাকে, এই অনুযায়ী আমাদের পেশেন্টদের হিমোগ্লোবিন টার্গেট এখানে ধরতে হবে 10 গ্রাম পার ডিএল। এই জন্য আমাদের মান্থলি মেইনলি 4 উইকস পর পর আমরা পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন মানে প্যাক রেড সেল ট্রান্সফিউশন দিব। আর কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য আমরা মেইনলি ট্রাই করব যে এইচএলএ ম্যাচ, যেহেতু এইচএলএ ম্যাচ প্যাক রেড সেল ট্রান্সফিউশন এর কথা বইয়ে বলা আছে, কিন্তু আমাদের দেশটা যেহেতু পোর কান্ট্রি, আমাদের দেশে তো এটি পসিবল না। আমরা করতে পারি যে কিছু ডোনার আমরা রেডি করে রাখতে পারি, যেমন মাল্টিপল ডোনার। ধরা যেমন যদি ব্লাড গ্রুপ পেশেন্টের যদি ব্লাড গ্রুপ বি পজিটিভ হয়, তাহলে আমরা কয়েকজন ডোনার সিলেক্ট করে রাখতে পারি, যাতে এই ডোনার থেকে আমরা যখন দরকার হবে আমরা ব্লাড ট্রান্সফিউশন নিব। আর তাহলে কি হবে যে বেশি মাল্টিপল ডোনার এক্সপোজার কম হবে। ডোনার এক্সপোজার কম হলে এই ডোনারের এগেনস্টে ই অ্যালো ইমিউনাইজেশন বা রিয়াকশন হওয়ার চান্স কমে যাবে। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন মানে মাল্টিপল ডোনার এক্সপোজার হলে যেটা হয়, যেমন বিভিন্ন টাইপের এইচএলএ থাকে, যেহেতু আরবিসি লাইনে ডাব্লিউবিসি লাইনে হাইপার সেন্সিটিভিটি হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এই কারণে আমরা সিলেক্টিভ ডোনার থেকে আমরা ব্লাড প্যাক রেড সেল নেওয়ার চেষ্টা করব। তারপরে করব যে হাউ উইল ইউ প্রিভেন্ট দিস। প্রিভেন্ট করার জন্য আমাদের যেহেতু কমপ্লিকেশনের মধ্যে তো বলেছিলাম যে আয়রন ওভারলোড আর হাইপার সেন্সিটিভিটিও হতে পারে, যেহেতু রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন নেওয়া হয় পেশেন্টের, অ্যালো ইমিউনাইজেশন হয়। ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া কমপ্লিকেশনের মধ্যে আমরা ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াও লিখবো, যেহেতু অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াও, অটোইমিউন না সরি, অ্যালোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে ডিউ টু রিপিটেড ট্রান্সফিউশন ইন কেস অফ থ্যালাসেমিয়া। এটা প্রিভেন্ট করার জন্য আমরা কি করব, যে সিলেক্টেড ডোনার রেখে তাদের কাছ থেকে প্যাক রেড সেল ট্রান্সফিউশন নেওয়ার ট্রাই করব।
তারপরে করব কি যে ইয়াং রেড সেল মানে ফ্রেশ ফ্রেশ ব্লাড নিব। যেমন ফ্রেশ ব্লাড মানে আমি বুঝাতে চাচ্ছি যেমন আজকে একজন ব্লাড দিল, তার কাছ থেকে আমরা কাল পরশু ট্রান্সফিউশন নিয়ে ফেলবো। যদি এমন হয় যে অনেক দিন ধরে ব্লাড মানে প্যাকড রেড সেল স্টোরেজ ব্লাড আমরা ইউজ করব না, কারণ প্যাকড রেড সেল স্টোর থাকলে কি হয় ইনফেকশনের চান্সও বেড়ে যায়, তারপর আবার আয়রন ওভারলোডের চান্সও বেড়ে যায়। তাহলে কমপ্লিকেশনের মধ্যে আয়রন ওভারলোড, হাইপার সেন্সিটিভিটি, ইনফেকশনস, কার্ডিয়াক আয়রন ওভারলোড রিলেটেড অর্গান ডিসফাংশন যেমন কার্ডিয়াক, লিভার, এন্ডোক্রাইন ডিসফাংশন, এভাবে ভাগ করে আমরা লিখবো। এখন প্রিভেনশনের জন্য তাহলে কি করব, আমরা সিলেক্টেড ডোনার সিলেকশন 1 নাম্বার, তারপর 2 নাম্বার হলো হাইপার সেন্সিটিভিটি প্রিভেনশন, 3 নাম্বার ইনফেকশন কন্ট্রোল। ইনফেকশন কন্ট্রোল করব কিভাবে, অ্যাসেপটিক প্রিকশন নিয়ে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিব। আর স্ক্রিনিং অফ দ্য ব্লাড ডোনার্স to prevent hepatitis B, hepatitis C, HIV, তারপরে আর অর্গান রিলেটেড আয়রন ওভারলোড রিলেটেড অর্গান ডিসফাংশন প্রিভেন্ট করার জন্য আমরা কি করব, আমাদের 3 মান্থলি সেরাম আয়রন প্রোফাইল লেভেলটি দেখতে হবে। সেরাম ফেরিটিন লেভেল যদি গ্রেটার দেন 1000 মাইক্রোগ্রাম পার লিটার হয়, তাহলে আমরা পেশেন্টকে ডায়েটারি অ্যাডভাইস দিব, যেমন iron restricted diet along with few iron chelating agents, যেমন যে মেইনলি আমরা টার্গেট লেভেল সেট করি সেরাম ফেরিটিন লেস দেন 1000, মানে এখন অবশ্য লেটেস্ট বলা হয় যে 800 এর নিচে হলে নিচে রাখার চেষ্টা করি, কিন্তু যদি পেশেন্টের 1000 এর উপরে চলে আসে তাহলে আমরা পেশেন্টদের আয়রন রেস্ট্রিক্টেড ডায়েট উইথ আয়রন চিলেটিং এজেন্ট অ্যাডভাইস করব। আয়রন চিলেটিং এজেন্টের মধ্যে আছে ডেফেরিপ্রন, ডেফারাসিরক্স এন্ড ডেসপেরিওক্সামিন। তাহলে মোটামুটি অ্যান্সারটি বোঝা গিয়েছে। যেমন কমপ্লিকেশনস এর মধ্যে তাহলে কি কি হবে, 1 নাম্বার হবে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, অ্যালোইমিউনাইজেশন, ইনফেকশন। 4 নাম্বার হলো আয়রন ওভারলোড রিলেটেড অর্গান ডিসফাংশনস। আর প্রিভেনশনের জন্য আমরা কি করব, ইনফেকশন প্রিভেনশন, হাইপার সেন্সিটিভিটি প্রিভেনশন, তারপরে ডোনার সিলেকশন, স্ক্রিনিং অফ দ্য ডোনার to prevent hepatitis B surface antigen and hepatitis C virus and HIV virus. আর আয়রন ওভারলোড প্রিভেনশনের জন্য আমরা কি করব, ব্লাড ট্রান্সফিউশনের সাথে সাথে আমরা 3 মান্থলি সেরাম ফেরিটিন লেভেল কি দেখবো। সেরাম ফেরিটিন লেভেল যদি গ্রেটার দেন 1000 মাইক্রোগ্রাম পার ডিএল হয়, তাহলে আমরা পেশেন্টকে আয়রন রেস্ট্রিক্টেড ডায়েট দিব along with iron chelating agent প্রেসক্রাইব করব। আয়রন চিলেটিং এজেন্টের মধ্যে আছে যেমন ডেসপেরিওক্সামিন, ডেফেরাসিরক্স এন্ড ডেফেরিপ্রন। অনেক সময় এভাবে কোশ্চেন আসতে পারে যে থ্যালাসেমিয়া আমরা কি প্রিভেনশন অফ থ্যালাসেমিয়া প্রিভেনশনের জন্য আমাদের পেশেন্টকে অবশ্যই কাউন্সেলিং করতে হবে, হেলথ এডুকেশন দিতে হবে, তারপরে প্রিম্যারিটাল কাউন্সেলিং, অ্যান্টিনাটাল কাউন্সেলিং, এইভাবে আমরা কয়েকটি স্টেমে ভাগ করে এই প্রিভেনশন অফ থ্যালাসেমিয়া আসলে এভাবে লিখবো। আসি নেক্সট কোশ্চেন। 20 years old boy was admitted in medicine unit with history of repeated blood transfusion.
his enemy. What investigations you like to do to reach the diagnosis? তাহলে কি 20 years old boy admitted in medicine unit with history of repeated blood transfusion. He is anemic. What investigations you like to do to reach the diagnosis? Same question যেটা বললাম যে hereditary hemolytic diseases investigations আর এটার investigation same. Mention the complications that may develop due to repeated blood transfusion. এখানে যেমন বলা আছে যে complications that may develop due to repeated blood transfusion, তাহলে এক নাম্বার হবে hypersensitivity reactions, দুই নাম্বার alloimmunizations, তিন নাম্বার viral infections. ভাইরাল ইনফেকশনস তো যে কোনো সময়ই হতে পারে, মানে রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন না, মানে ফার্স্ট টাইম ব্লাড ট্রান্সফিউশনেও যদি উইদাউট স্ক্রিনিং দেওয়া হয় তাহলে ভাইরাল ইনফেকশন হতে পারে। তারপর আয়রন ওভারলোড রিলেটেড অর্গান ডিসফাংশন, ট্রান্সফিউশন, তারপরে হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশনস, ট্রান্সফিউশন রিলেটেড গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। তাহলে কি কি কমপ্লিকেশনস হলো? এক নাম্বার হাইপার সেন্সিটিভিটি, দুই নাম্বার ইনফেকশনস, তিন নাম্বার অ্যালোইমিউনাইজেশনস, hemolytic transfusion reactions, iron overload related organ dysfunctions, লাস্টেরটা হলো ট্রান্সফিউশন রিলেটেড গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। এখন আসি নেক্সট কোশ্চেন অ্যান্সারে। 25 years old lady presented with fever, weakness, palpitation, gum bleeding for 1 month. On examination, she is severely anemic. Temperature is 102 degrees Fahrenheit and has multiple purpuric spots over the various parts of the body. তাহলে কি কি আছে পেশেন্টের? 25 years old lady, fever, weakness, palpitation, gum bleeding. Duration কত দিনের? 1 month. Examination findings কি? Severely anemic, temperature and multiple purpuric spots. তাহলে এই সিনারিও বেসিসে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হবে? অ্যাকিউট লিউকেমিয়া এন্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। রাইট ডাউন টু ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। তাহলে কি হবে? অ্যাকিউট লিউকেমিয়া এন্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। মেনশন আদার সাইন্স দ্যাট ইউ লুক ফর টু এস্টাবলিশ দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস। প্রিভিয়াস ক্লাসে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া আমাদের পড়ানো শেষ। মোটামুটি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আর অ্যাকিউট লিউকেমিয়ার উপরে অনেকগুলা ক্লাস নেওয়া হয়ে গিয়েছে। আর মেনশন ইনভেস্টিগেশন অ্যালং উইথ রিজনস ফর সিলেকশন। আর ইনভেস্টিগেশনস এর মধ্যে ওই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আর অ্যাকিউট লিউকেমিয়ার ওই ইনভেস্টিগেশন গুলাই লিখতে হবে। যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার জন্য সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, রেটিকুলোসাইট কাউন্ট, তারপর ফর ডায়াগনোসিস of the aplastic anemia, to confirm the diagnosis, to exclude with other disease and for treatment purpose. এভাবে আমরা ভাগ করে লিখে দিব। আর অ্যাকিউট লিউকেমিয়ার জন্য তো আমি আগে প্রিভিয়াসলি পড়িয়েছি, যেমন ফর ডায়াগনোসিস পারপাস আমরা কি কি ইনভেস্টিগেশন করব, যেমন সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, আর কি ফিচার সহ লিখতে হবে যে সিবিসি তে আমরা অ্যাকিউট লিউকেমিয়াতে কি পাওয়া যাবে, তারপর পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা ব্লাস্ট পাবো, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া হলে মাইলোব্লাস্ট পাওয়া যাবে, অ্যাকিউট লিম্ফোয়েড লিউকেমিয়া হলে লিম্ফোব্লাস্ট পাওয়া যাবে। তারপরে ফর ডায়াগনোসিস মানে কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস এর জন্য আমরা যেমন
bone marrow examination, immunophenotyping, cytogenetics, molecular study, cytochemistry, আর ট্রিটমেন্ট পারপাসে আমরা যেমন এএলএল এ কি করব, সিএনএস ইনফিল্ট্রেশন ডিটেক্ট করার জন্য আমরা সিএসএফ সাইটোস্পিন করব। ওগুলো প্রিভিয়াস ক্লাসে বলা হয়েছে, তাই আমি আর এত ডিটেলসে যাব না। নেক্সট কোশ্চেনে আসি। 23 years old lady presented with complaint of fever and weakness. On examination, she has mild splenomegaly. Her hemoglobin is 8 gram per dl. WBC count is 3000 per cubic millimeter of blood and platelet count is 80,000. তাহলে কি কি আছে? 23 years old lady presented with fever and weakness. ফিভার আছে, উইকনেস আছে, আর কি আছে? মাইল্ড স্প্লেনোমেগালি। ডিউরেশন কিন্তু দেওয়া নাই এখানে। আর হিমোগ্লোবিন ইজ 8 গ্রাম পার ডিএল, ডাব্লিউবিসি কাউন্ট 3000 and platelet count 80,000। তার মানে fever, weakness, mild splenomegaly and pancytopenia. Mention your differential diagnosis. Differential diagnosis এর মধ্যে কি কি আসবে? যেমন acute leukemia, যেহেতু লেডি ফিমেল, তাহলে এসএলই আসবে, কালাজ্বর আসবে, আর লিম্ফোমা আসতে পারে। আমাদের মাথায় রাখতে হবে, লিম্ফোমা হলে যে সবসময় লিম্ফ্যাডেনোপ্যাথি থাকবে তা না। অনেক সময় যে লিম্ফোরেটিকুলার অর্গান যেমন অনলি স্প্লেনোমেগালি নিয়েও কিন্তু লিম্ফোমা প্রেজেন্ট করতে পারে। স্প্লেনোমেগালি বা হেপাটোমেগালি অথবা জিআইটি ম্যানিফেস্টেশনস উইদাউট এনি ভিজিবল লিম্ফ নোড আমরা লিম্ফোমা পেশেন্ট পেতে পারি। তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর মধ্যে আমাদের আসবে কি কি? অ্যাকুট লিউকেমিয়া, এসএলই, লিম্ফোমা, কালাজার। What further investigations would you suggest to reach your diagnosis? ইনভেস্টিগেশনস এর মধ্যে আমাদের তো ওগুলো ফার্স্টে লিখতে হবে, যেমন সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্টে যেমন বলাই আছে হিমোগ্লোবিন লেভেল, তারপরে ডাব্লিউবিসি তে তো বলা আছে, প্লেটলেট কাউন্টও দেওয়া আছে। তো পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা যদি আমাদের ডিডি হিসেবে লিখতে হবে, যেমন অ্যাকিউট লিউকেমিয়া হলে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা কি পাবো? আরবিসি তে অ্যানাইসোসাইটোসিস, অ্যানাইসোক্রোমিয়া উইথ এনআরবিসি পাওয়া যেতে পারে। ডাব্লিউবিসি তে পাওয়া যাবে ডাব্লিউবিসি কাউন্ট, যেহেতু এখানে 3000 বলাই আছে, উইথ প্রেজেন্স অফ blast or atypical looking mononuclear cells, platelet count reduced. এসএলই তে হলে এসএলই তে কি পাওয়া যাবে? এসএলই তে পেরিফেরাল ব্লাড ফিল্মে যেমন আরবিসি তে হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অথবা অনেক সময় স্পেরোসাইট, সিস্টোসাইটস আর এনআরবিসি, মানে ফিচার্স অফ অ্যাপোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া ফিচার্স থাকতে পারে এসএলই তে। আরবিসি তে যেমন আরবিসি তে hypochromic microcytic অথবা features of immune hemolytic anemia. WBC তে reduced but mature, platelet count reduced. তারপর আসি কালাজ্বর। কালাজ্বরেও তো এরকম যে pancytopenia with relative monocytosis। আর লিম্ফোমা, লিম্ফোমা তো pancytopenia নিয়েও লিম্ফোমা
আসতে পারে। পেরিফেরাল ব্লাড ফিল্মের লিম্ফোমার জন্য একটি ফিচার যেমন প্যানসাইটোপেনিয়া আর ডাব্লিউবিসি তে যেমন লিম্ফোসাইট কাউন্ট ইনক্রিজ থাকতে পারে আর প্রেজেন্স অফ রিঅ্যাক্টিভ লিম্ফোসাইটস। আর ইনভেস্টিগেশনস এর মধ্যে যেমন আমাদের ফর ডায়াগনস্টিক পারপাসে আমাদের কিছু ইনভেস্টিগেশন করব, যেমন সিবিসি পিবিএফ করা হলো, এখন করব আমরা বোন ম্যারো এক্সামিনেশন অ্যান্ড ট্রিপেন্ড বায়োপসি। বোন ম্যারো এক্সামিনেশন অ্যান্ড ট্রিপেন্ড বায়োপসি অ্যাকিউট লিউকেমিয়াতে পাওয়া যাবে হাইপার সেলুলার ম্যারো, ইরিথ্রোপয়েসিস ডিপ্রেস, গ্রানুলোপয়েসিস হাইপার অ্যাক্টিভ অ্যান্ড প্রেজেন্স অফ অ্যাটিপিক্যাল লুকিং মনোনিউক্লিয়ার সেলস। অ্যাকুট মাইলোয়েড লিউকেমিয়া হলে মাইলোব্লাস্ট পাওয়া যাবে, অ্যাকুট লিম্ফোয়েড লিউকেমিয়া হলে লিম্ফোব্লাস্ট পাওয়া যাবে। তাহলে আমরা কি লিখবো? হাইপারসেলুলার ম্যারো, ইরিথ্রোপয়েসিস ডিপ্রেসড, গ্রানুলোপয়েসিস হাইপারঅ্যাক্টিভ, প্রেজেন্স অফ অ্যাটিপিক্যাল মনোনিউক্লিয়ার সেলস, মেগাকেরোসাইট স্ক্যান্টি, আর ইমিউনোফেনোটাইপিং ফর অ্যাকিউট লিউকেমিয়া প্যানেল। সাইটোজেনেটিক্স করব আমরা, সাইটোজেনেটিক স্টাডি, মলিকুলার স্টাডি করতে পারি, আর করব যেমন সাইটোকেমিস্ট্রি। তাহলে আমরা অ্যাকিউট লিউকেমিয়া ইনভেস্টিগেশন মোটামুটি বুঝতে পেরেছি, এটা হলো ডায়াগনস্টিক পারপাসে। আর লিম্ফোমা হলে কি হবে? লিম্ফোমা হলেও আমরা এরকম সিবিসি পিবিএফ বোন ম্যারো এক্সামিনেশন ট্রিপেন্ড বায়োপসি, লিম্ফোমাতে বোন ম্যারো এক্সামিনেশন এন্ড ট্রিপেন্ড বায়োপসিটা পাওয়া যাবে, যেমন হাইপারসেলুলার ম্যারো। যদি লিম্ফোমা স্টেজ 4 হয়, যদি বোন ম্যারো ইনভলভমেন্ট থাকে, তাহলে আমরা লিম্ফোসাইট ইনফিলট্রেশন পাবো। আদারওয়াইজ লিম্ফোমাতে রিঅ্যাক্টিভ ম্যারো পাওয়া যায়। তাহলে লিম্ফোমাতে যদি লিম্ফোসাইট ইনফিলট্রেশন থাকে, মানে স্টেজ 4 ডিজিজ হয়, তাহলে আমরা লিম্ফোসাইট ইনফিলট্রেশন পাবো। আদারওয়াইজ বোন ম্যারো ফাইন্ডিংস আর ট্রিপেন্ড বায়োপসি ফাইন্ডিংস হবে সেকেন্ডারি রিঅ্যাক্টিভ ম্যারো আর রিঅ্যাক্টিভ ম্যারো। কালাজ্বর আর এসএলইতে বোন ম্যারো করলে কালাজ্বরে আমরা কি পাবো? লিশমানিয়াসিস, মানে ভিসেরাল লিশমানিয়াসিস দেখলে আমরা অ্যান্টিবডি বোন ম্যারোতে পাওয়া যায়। আর এসএলইতে ওরকম বোন ম্যারো করলে রিঅ্যাক্টিভ ম্যারো পাওয়া যায়, আর কিছু না। আর এসএলই ডায়াগনোসিসের জন্য আমাদের ফার্দার আর কিছু ইনভেস্টিগেশন করতে হবে, যেমন 11 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে 4টা অথবা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়, তাহলে আমরা এসএলই করবো। ANA, NTDS, DNA, anti-Smith antibody, reticulocyte count, serum LDH Coombs test, আর কিছু কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমরা ইনভেস্টিগেশন করব, যদি পেশেন্টের ওই ধরনের ফিচার্স থাকে। কালাজ্বরের জন্য আমরা বোন ম্যারো এক্সামিনেশন করলাম, আর সিটি ফর কালাজ্বর। আর লিম্ফোমার জন্য তো বললাম বোন ম্যারো এক্সামিনেশন। আর লিম্ফোমার জন্য আমাদের ইনভেস্টিগেশনটা মেইনলি একটু যেমন সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, তারপর ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস আর ইনভেস্টিগেশন ফর স্টেজিং। আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি যেমন স্টেজিং পারপাসে আমরা কি ইনভেস্টিগেশন করব ডায়াগনোসিসের জন্য, যেমন আমরা সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, লিম্ফ নোড বায়োপসি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ফর লিম্ফোমা প্যানেল, এভাবে আমরা ভাগ করে লিখবো। আশা করি মোটামুটি কোশ্চেন অ্যান্সারটি বোঝা গিয়েছে। নেক্সট কোশ্চেন, যেমন 20 years old girl presented with severe anemia, gum bleeding for 10 days. What are the differential diagnosis?
তাহলে কি কি আছে পেশেন্টের, যেমন 20 years old girl presented with severe anemia and gum bleeding for 10 days. Severe anemia আছে আর gum bleeding for 10 days. তাহলে what are the differential diagnosis? Differential diagnosis এর মধ্যে আমাদের যেহেতু anemia RBC ডিপ্রেশনের জন্য হচ্ছে আর গাম ব্লিডিং হলো যেহেতু থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য, মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আমাদের মেইনলি থাকবে অ্যাকিউট লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেহেতু ইয়াঙ্গার, এসএলই আর ইভান সিনড্রোমটা আসবে এখানে। তাহলে কি কি অ্যাকিউট লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এসএলই আর ইভান সিনড্রোম। Mention other physical findings that you look for during her clinical examination. তাহলে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর উপর ডিপেন্ড করে আমাদের ক্লিনিক্যাল ফাইন্ডিংস গুলো লিখতে হবে। যেমন অ্যাকিউট লিউকেমিয়া হলে আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছি, অ্যাকিউট লিউকেমিয়া হলে ফিজিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে তারপরে হেড টু টু পর্যন্ত কি কি ফিজিক্যাল ফাইন্ডিংস থাকতে পারে, যেমন অ্যাপিয়ারেন্স টক্সিক লুক অথবা ইল লুকিং থাকতে পারে, তারপরে এনিমিয়া থাকবে, ওরাল মিউকোসাতে থাকবে, গাম হাইপারট্রফি থাকতে পারে অথবা মিউকোসা ব্লিডিং স্পট, তারপরে যেমন স্কিন সার্ভেতে থাকবে কি থাকবে, প্যালিওর থাকবে, তারপরে অনেক সময় জেনারেলাইজ মানে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি অথবা জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি থাকতে পারে। তারপরে বনি টেন্ডারনেস পজিটিভ হবে ইন কেস অফ অ্যাকিউট লিউকেমিয়া। তারপরে অ্যাকিউট লিউকেমিয়া হলে অনেক সময় মাইলোয়েড সার্কোমা পাওয়া যায়। মাইলোয়েড সার্কোমা ইজ ওয়ান টাইপ অফ myeloblast or myeloblast deposition in the skin. মানে এটা মাইলোয়েড সার্কোমা এক ধরনের টিউমার যেখানে ব্লাস্ট সেল ডেপোজিশন হয়ে স্কিনের মধ্যে টিউমারের মতো দেখা যায়। তাহলে মাইলোয়েড সার্কোমা পাওয়া যেতে পারে। বনি টেন্ডারনেস থাকবে, অর্গানোমেগালি থাকবে, লিম্ফোডেনোপ্যাথি তো বললাম, স্কিন সার্ভেতে পেল থাকবে। আর যদি সিএনএস ইনফিলট্রেশন থাকে বা এএলএল এ যদি সিএনএস ইনফিলট্রেশন হয় তাহলে ওই ধরনের ফিচার যেমন ক্রেনিয়াল নার্ভ পালসি পাওয়া যেতে পারে। তারপরে পেশেন্টের যদি আর স্কিন সার্ভেতে প্যালোর থাকবে আর অ্যাসোসিয়েটেড আর কি কি থাকবে, যেমন পিটেকি, পারপুরা, ইকাইমোসিস পাওয়া যাবে। তাহলে ওভারঅল কি কি পাওয়া যাবে, অ্যাপিয়ারেন্স, এনিমিয়া, ওরাল মিউকোসাতে থাকবে গাম ব্লিডিং স্পট, তারপরে গাম হাইপারট্রফি, স্কিন সার্ভেতে পিটেকি, পারপুরা, ইকাইমোসিস, প্যালোর, লিম্ফ্যাডেনোপ্যাথি থাকবে, সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি আর জেনারেল লিম্ফ্যাডেনোপ্যাথি থাকতে পারে, বনি টেন্ডারনেস পজিটিভ থাকবে, মাইলোয়েড সার্কোমা পাওয়া যাবে, স্কিনে পাওয়া যাবে অথবা পাওয়া নাও যেতে পারে। তারপরে হলো অর্গানোমেগালি থাকবে। আর সিএনএস ইনফিলট্রেশনের ফিচার্স যেমন থাকলে যেমন ক্রেনিয়াল নার্ভ পালসি পাওয়া যেতে পারে। আর অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে ফিজিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে আমাদের মেইনলি আগে ডিসকাস করা হয়েছে, যেমন অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে অ্যাপিয়ারেন্স, ইল লুকিং, যেহেতু পেশেন্টে বলাই আছে যে সিভিয়ার অ্যানিমিয়া থাকতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়ার ফিচার যেমন পিটেকি, পারপুরা, ইকাইমোসিস থাকবে। আর অ্যাকিউট লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া দুটাতেই কিন্তু টেম্পারেচার রেজ থাকবে। জেনারেল এক্সামিনেশন করলে আমরা টেম্পারেচারটা রেজ পাবো। আর আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলে কোনো লিম্ফ্যাডেনোপ্যাথি আর অর্গানোমেগালি থাকবে না।
যেহেতু ইয়াং গার্ল, আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটি একটি ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। তখন আমাদের অবশ্যই পেশেন্টের, যেমন আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি, যেমন রুডিমেন্টারি থাম্ব বা ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে রুডিমেন্টারি থাম্ব বা অ্যাবসেন্ট থাম্ব থাকে। এর জন্য স্কেলিটাল অ্যাবনরমালিটি আছে কিনা ওটা দেখে নিতে হবে ফিজিক্যাল ফাইন্ডিংস এ, টু এক্সক্লুড ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এসএলই, এসএলই তে আমরা পাবো যেমন ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে স্কিন র্যাশ আছে কিনা ইন আদার পার্টস অফ দ্য বডি। এসএলই তে কি কি দেখবো তাহলে? ফার্স্টে যেমন ওরাল মিউকোসাতে ওরাল আলসার আছে কিনা, তারপর না, প্রথম থেকে যদি শুরু করি তাহলে হেড টু টো থেকে শুরু করে এসএলই তে অ্যালোপেশিয়া আছে কিনা, তারপরে ওরাল মিউকোসাতে ওরাল আলসার, স্কিন সার্ভে করলে স্কিন র্যাশ ইন আদার পার্টস অফ দ্য বডি, আর্থ্রাইটিস অর আর্থ্রোপ্যাথি। আবার স্কিন র্যাশের মধ্যেও আমাদের অবশ্যই হিস্ট্রি নিতে হবে, স্কিন র্যাশ কি সানলাইট এক্সপোজারে কি অ্যাগ্রাভেট করে কিনা, বা হিস্ট্রি অফ, যেহেতু ফিজিক্যাল ফাইন্ডিংস বলছে, কারণ ফিজিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে তো আবার রেনল্ডস এর ফিচার আছে কিনা এসএলই তে, বা কোনো থ্রম্বোসিস এর ফিচার আছে কিনা, তারপর অটোইমিউন ফিচার যেমন এনিমিয়ার সাথে জন্ডিস আছে কিনা, আমাদের এগুলো দেখে নিতে হবে। তাহলে কি কি দেখবো এসএলই তে? এসএলই তে দেখবো অ্যালোপেশিয়া, ওরাল আলসার, স্কিন র্যাশ ইন আদার পার্টস অফ দ্য বডি, পিটেকিকাইমোসিস, তারপরে টু এক্সক্লুড ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, অ্যানিমিয়ার সাথে জন্ডিসটা দেখবো, তারপরে ফিচার্স অফ রেনল্ডস and features of thrombosis and any other features of arthritis or arthropathy. ইভান্স সিনড্রোম, ইভান্স সিনড্রোমে তো আমরা জানি মোটামুটি যে ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া অ্যাসোসিয়েটেড উইথ থ্রম্বোসাইটোপেনিয়া। তাহলে ইভান্স সিনড্রোমের ডায়াগনস্টিক ক্লুর মধ্যে আমাদের খুঁজতে হবে যেমন পেশেন্টের এনিমিয়ার সঙ্গে জন্ডিস আছে কিনা, আর পিটিকি পারপুরাইকাইমোসিস আছে কিনা, ফিজিক্যাল ফাইন্ডিংস। আর ইভান্স সিনড্রোমে আরেকটি দেখতে হবে যে কোনো স্কিন র্যাশ থাকবে আর অর্গানোমেগালি থাকবে, স্প্লিনোমেগালি থাকতে পারে, কিন্তু কোনো বনি টেন্ডারনেস থাকবে না। হাউ উইল ইউ এস্টাবলিশ ইউর ডায়াগনোসিস? এখন ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য আমাদের ওইভাবে ইনভেস্টিগেশন করব, যেমন সিবিসি, পেরিফেরাল ব্লাড পেন, কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে আমরা যেমন সিবিসি মধ্যে হিমোগ্লোবিন লেভেল ডিক্রিজ থাকবে, এটা ওইভাবে ভাগ করে লিখবো। যেমন অ্যাকিউট সিবিসি তে কি হবে, অ্যাকিউট লিউকেমিয়াতে যা পাওয়া যাবে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কি পাওয়া যাবে, এসএলই তে যেমন বললাম, ইভান্স সিনড্রোমে যেমন সিবিসি, পিডিএফ, পেরিফেরাল ব্লাড ফিল্মে যেমন আরবিসি তে পাওয়া যাবে অ্যানাসোসাইটোসিস, অ্যানাসোক্রোমিয়া, পয়কিলোসাইটোসিস ইনক্লুডিং ম্যাক্রোসাইট পাওয়া যেতে পারে, নর্মোসাইট, ম্যাক্রোসাইট, হিস্টোসাইট, এনআরবিসি, পেরোসাইট। তাহলে কি কি থাকবে ইভান্স সিনড্রোম হলে? পেরিফেরাল ব্লাড ফিল্মে আরবিসি তে অ্যানাসোসাইটোসিস, অ্যানাসোক্রোমিয়া, পয়কিলোসাইটোসিস ইনক্লুডিং ম্যাক্রোসাইট, হিস্টোসাইট, পেরোসাইট, এনআরবিসি, আর রেড সেল অ্যাগ্লুটিনেশন পাওয়া যায়। ডাব্লিউবিসি কাউন্ট, যেহেতু এখানে কোনো কিছু বলা নাই আরবিসি ডাব্লিউবিসি রিলেটেড, শুধু এনিমিয়া আর গাম ব্লিডিং বলা আছে, তাহলে ডাব্লিউবিসি কাউন্ট মে বি নর্মাল ইন কেস অফ ইভান্স সিনড্রোম। আর প্লেটলেট কাউন্টের মধ্যে অবশ্যই রিডিউস পেরিফেরাল ব্লাড ফিল্মে। তারপর ইভান্স সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য আমাদের সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম গেল, আর কি কি করব আমরা, যেমন সেরাম এলডিএইচ, রেটিকুলোসাইট কাউন্ট, Coombs test, investigations done to detect intravascular hemolysis, এর মধ্যে কি কি আছে, ইউরিনারি হেমোসিডারিন, হ্যাপ্টোগ্লোবিন,
urinary urobilinogen. ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস এক্সক্লুড করার জন্য আমরা হলো সেরাম হেমোসিডারিন আর মোপেক্সিনটা করব। আর এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস দেখার জন্য তো আমরা স্প্লেনোমেগালি আছে কিনা ওটা দেখবো। তাহলে আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন করতে পারি। আর ইভান সিনড্রোমের জন্য তাহলে ইনভেস্টিগেশন কি কি? সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, রেটিকুলোসাইট কাউন্ট, সেরাম এলডিএইচ, Coombs test, investigations done to detect intravascular hemolysis, serum haptoglobin, hemopexin. So question answer. Next question, 20 years old female presented with fever for 2 weeks and purpura for 1 week. তাহলে কি 20 years old female presented with fever for 2 weeks, purpura for 1 week. On examination, she is moderately anemic, sternal tenderness with splenomegaly. How would you investigate her? তাহলে কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে যেহেতু young female, fever for 2 weeks and purpura for 1 week, anemic, sternal tenderness and splenomegaly. তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা মেইনলি আমরা বুঝতে পারছি অ্যাকিউট লিউকেমিয়া হবে। অ্যাকিউট লিউকেমিয়ার ইনভেস্টিগেশন ওভাবে লিখতে হবে। নেক্সট কোশ্চেন, যেমন 19 years male presented with fever, purpura, bony tenderness, generalized lymphadenopathy. What is the probable diagnosis? Probable diagnosisটা হলো যেহেতু এখানে ফিভার, পারপুরা, বনি টেন্ডারনেস এন্ড জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি, তাহলে প্রবাবল ডায়াগনোসিস হবে ALL, মানে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। How will you investigate the patient with findings? ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, পেরিফেরাল ব্লাড ফিল্মে যেরকম আরবিসি, সিবিসিতে কি পাবো? হিমোগ্লোবিন রিডিউস, WBC increased with presence of lymphoblast, platelet reduced. এলএল পেশেন্ট কিন্তু অনেক সময় প্যানসাইটোপেনিয়া নিয়েও আসতে পারে। পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে আমরা কি পাবো? আরবিসি তে পাবো অ্যানোসাইটোসিস, অ্যানোসোটোমিয়া with presence of NRBC, WBC count increased with presence of lymphoblast having low NC ratio, মানে scanty cytoplasm and 1 to 2 nucleoli resembling lymphoblast. Platelet count reduced. তারপরে কি? ইনভেস্টিগেট দ্য পেশেন্ট উইথ ফাইন্ডিং। তাহলে সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম আসলো। আর ইনভেস্টিগেশন টু ডায়াগনোসিস বা কনফার্ম দ্য ডায়াগনোসিস এর মধ্যে আমরা কি কি পাবো? সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, বোন ম্যারো এক্সামিনেশন, টিফান বায়োপসি, ইমিউনোফেনোটাইপিং ফর অ্যাকিউট লিউকেমিয়া প্যানেল, হেডিং করে লিখে দিব। সাইটোজেনেটিক্স for confirmation of the diagnosis এর মধ্যে আমাদের বোন ম্যারো এক্সামিনেশন, ইমিউনোফেনোটাইপিং, সাইটোকেমিস্ট্রি করতে পারি। সাইটোকেমিস্ট্রির জন্য ALL এর জন্য যেমন সাইটোকেমিস্ট্রি করি আমরা পিরিয়ডিক অ্যাসিড স্টেন, পাস স্টেন করা হয়। মলিকুলার স্টাডি বা ক্রোমোজোমাল স্টাডি যেমন CLL এর ক্ষেত্রেও ডায়াগনস্টিক পারপাসে করা হয়, যেমন হাইপারডিপ্লয়েডি, হাইপোডিপ্লয়েডি, ফিলাডেলফিয়া ক্রোমোজোম। মলিকুলার স্টাডির মধ্যে তাহলে গেল কি? হাইপোডিপ্লয়েডি, ফিলাডেলফিয়া ক্রোমোজোম স্টাডি। আর ইনভেস্টিগেশনস ডান ফর প্রগনোস্টিক পারপাসের মধ্যে আমাদের যেমন আসবে কি? সাইটোজেনেটিক স্টাডি।
cytogenetic স্টাডির মধ্যে যেমন BCR ABL ট্রান্সলোকেশন, BCR ABL ট্রান্সলোকেশন, আর investigations done for treatment purpose. তাহলে how will you investigate the patient with findings এর মধ্যে আমরা diagnostic purpose, treatment purpose, for prognosis এভাবে ভাগ করে লিখবো। ফাইন্ডিংস এর মধ্যে তো মোটামুটি বললাম, আর ট্রিটমেন্ট পারপাসের মধ্যে তো আর ফাইন্ডিংস লেখার দরকার নাই, কারণ এলএল এর পেশেন্টের আমরা মেইনলি তো সিবিসি পিবিএফ এ কি পাবো বললাম, তারপর বোন ম্যারো এক্সামিনেশনে তো আগে বলা হয়েছে যে হাইপারসেলুলার ম্যারো এরিথ্রোপয়েসিস ডিপ্রেস থাকবে, গ্রানুলোপয়েসিস হাইপার অ্যাক্টিভ উইথ প্রেজেন্স অফ লিম্ফোব্লাস্ট, গ্রানুলোপয়েসিস স্ক্যান্টি থাকবে, আর ইমিউনোফেনোটাইপিং এর মধ্যে ফর অ্যাকিউট লিউকেমিয়া প্যানেল করলে ইমিউনোফেনোটাইপিং এর মধ্যে মেইনলি এমপিও নেগেটিভ থাকবে। এলএল এর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ইমিউনোফেনোটাইপিং এর মধ্যে এমপিও নেগেটিভ থাকবে, CD10 পজিটিভ থাকবে, CD19 পজিটিভ থাকবে, আর কিছু টি সেল মার্কার আছে যেমন CD3 CD5 পজিটিভ থাকবে। তাহলে আমাদের ইমিউনোফেনোটাইপিং মার্কার এত মনে রাখতে হবে না, জাস্ট খালি কয়েকটা লিখে দিলেই হবে। যেমন এমপিও নেগেটিভ থাকবে, CD5 CD10 CD19 CD7 এই কটাই পজিটিভ থাকবে। মলিকুলার স্টাডির মধ্যে যেমন ফিলাডেলফিয়া ক্রোমোজোম, হাইপারডিপ্লয়েডি হাইপোডিপ্লয়েডি, সাইটোকেমিস্ট্রির মধ্যে যেমন PAS10, cytogenetics to detect the prognosis যেমন আমরা হাইপারডিপ্লয়েডি হাইপোডিপ্লয়েডি আর BCR ABL ট্রান্সলোকেশন এই কয়টি ইনভেস্টিগেশন করব। আর এলএল এর ক্ষেত্রে অবশ্যই আরেকটি জিনিস মাথায় রাখতে হবে যে সিএনএস ইনফিলট্রেশন আছে কিনা, আমরা ওটা ডিটেক্ট করার জন্য আমরা CSF সাইটোস্পিন যেমন নাম্বার পাংচার করে আমরা CSF নিয়ে আমরা স্টাডি করি, যেমন cytospin. And the CSF cytospin to detect blast in the synovial CSF fluid. তাহলে কি করব আমরা CSF cytospin to detect blast in the CSF. এগুলো হলো ডায়াগনস্টিক পারপাস। আর প্রগনোস্টিক পারপাসে বললাম সাইটোজেনেটিক স্টাডি, আর ট্রিটমেন্ট পারপাসের মধ্যে আমরা জানি যেমন চেস্ট এক্সরে, ইসিজি, তারপর আলট্রাসোনোগ্রাফি, ইউরিনারি করব। আর এএলএল এ আমাদের চেস্ট এক্সরেতে এএলএল এর একটা ফাইন্ডিংস পাওয়া যেতে পারে, যেমন হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি বা মিডিয়াস্টেনাল লিম্ফ্যাডেনোপ্যাথি পাওয়া যেতে পারে। হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট প্রোটোকল? ম্যানেজমেন্ট প্রোটোকলের মধ্যে আমি গত ক্লাসে বা প্রিভিয়াস ক্লাসে বলেছি, যেমন এলএল পড়ানোর সময় সাপোর্টিভ ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন এভাবে ভাগ করে লিখবো। আর ম্যানেজমেন্ট প্রোটোকলের মধ্যে তো ম্যানেজমেন্ট ইনক্লুডিং ড্রাগস, যেমন কিছু কিছু ড্রাগস স্টেরয়েড, ভিনক্রিস্টিন, অ্যান্থ্রাসাইক্লিন, সাইক্লোফসফামাইড, সাইটোসার, with or without L-asparagines। আর সিএনএস ডিরেক্টেড থেরাপির মধ্যে যেমন আমরা লিখবো সিএনএস ডিরেক্টেড থেরাপির মধ্যে যেমন ইন্ট্রাথেকাল মেথোট্রেক্সেট, আইটি থেরাপির মধ্যে যেমন কি কি দেই আমরা ইন্ট্রাথেকাল মেথোট্রেক্সেট, হাইড্রোকর্টিসন এন্ড সাইটোসার, এই তিনটে ড্রাগ আমরা ইন্ট্রাথেকাল থেরাপি হিসেবে ইউজ করি। তাহলে আমরা কিভাবে ভাগ করে লিখবো? এক নাম্বার হলো কিমোথেরাপি, সাপোর্টিভ, স্পেসিফিক। স্পেসিফিকের মধ্যে তাহলে এক নাম্বার কিমোথেরাপি। Chemotherapy protocol involving including
induction, consolidation, remission induction, maintenance. তাহলে কি কি ভাগে ভাগ করে লিখবো কিমোথেরাপির মধ্যে? কিমোথেরাপি প্রোটোকল ইনক্লুডিং ইন্ডাকশন, consolidation, remission induction and maintenance. কিমোথেরাপি ড্রাগস এর মধ্যে আমরা কি বললাম? যেমন স্টেরয়েড, ভিনক্রিস্টিন, অ্যান্থ্রাসাইক্লিন, সাইটোসার, সাইক্লোফসফামাইড, মেথোট্রেক্সেট, এল-অ্যাসপারাজিনেস। তারপরে আসি সিএনএস ডিরেক্টেড থেরাপি। সিএনএস ডিরেক্টেড থেরাপির মধ্যে আমাদের রুটিনলি প্রোফাইলেক্সিস হিসেবে দিতে হয়, যেমন আইটি থেরাপি, ইন্ট্রাথিক্যাল থেরাপির মধ্যে যেমন কি কি ড্রাগস ইউজ করি, যেমন হাইড্রোকর্টিসন, মেথোট্রেক্সেট আর হলো সাইটোসার। আর সিএনএস ডিরেক্টেড থেরাপির মধ্যে আইটি থেরাপিও আছে, আবার আরেকটি যেমন হাই ডোজ মেথোট্রেক্সেট ইউজ করা হয়। আর রেডিওথেরাপি 3 নম্বর অপশনে মেইনলি রেডিওথেরাপি আমরা ইউজ করি না। রেডিওথেরাপি ইউজ করলে যেহেতু নর্মাল সিএনএস সেলস গুলো ড্যামেজ হয়, কারণ আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। যখন এএলএল এর পেশেন্ট রিল্যাপস হয় তখন আমরা রেডিওথেরাপি দিই। তাহলে ম্যানেজমেন্ট প্রোটোকলের মধ্যে আমাদের সাপোর্টিভ, স্পেসিফিক থেরাপি, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস। স্পেসিফিক থেরাপির মধ্যে তাহলে কি আসলো? কিমোথেরাপি, সিএনএস ডিরেক্টেড থেরাপি, রেডিওথেরাপি, আর হলো কি অটোলগাস অর অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। chemotherapy, CNS directed therapy, radiotherapy, stem cell transplantation। আর 5 নাম্বার হলো ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপির মধ্যে কি আছে? যেমন কার্টি থেরাপি। জাস্ট নামগুলো লিখে দিলেই হবে। এখন আসি নেক্সট কোশ্চেন। 60 years old man presented with diffuse bone pain with high ESR of 120 millimeter in first hour and multiple pathological fractures. What is the most likely diagnosis? দেখে বোঝা যাচ্ছে এটা ডায়াগনোসিস কি হবে, যেহেতু ডিফিউজ বোন পেন আছে আর হাই ESR with multiple pathological fracture. What is the most likely diagnosis? Diagnosis is multiple myeloma. What are the likely cause of renal failure in such a case? Previous class এই কোশ্চেনটা অ্যান্সার ডিসকাস করা হয়েছে। আর what are the principles of management? ম্যানেজমেন্টের মধ্যে আমাদের এখানে সাপোর্টিভ, স্পেসিফিক এন্ড ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস এভাবে ভাগ করে লিখবো। সাপোর্টিভ এর মধ্যে যেহেতু আমাদের মাথায় রাখতে হবে মাল্টিপল মাইলোমা পেশেন্টদের অবশ্যই 3 লিটার পার ডে ফ্লুইড হাইড্রেশন করতে হবে, ফ্লুইড দিয়ে হাইড্রেশন করতে হবে। তাহলে আমাদের ফ্লুইড ম্যানেজমেন্ট ইজ মোর ভাইটাল ইন কেস অফ ম্যানেজমেন্ট অফ মাল্টিপল মাইলোমা। তাহলে হাইড্রেশন 3 লিটার পার ডে ফ্লুইড। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে প্রিভেনশন অফ ইনফেকশন, ইনফেকশন প্রিভেনশন জন্য আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করব যদি পেশেন্টের এনি ফিচার্স অফ ইনফেকশন যেমন ফিভার বা সোর থ্রোট অর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে। আর যেহেতু এখানে বোন পেন বলা আছে তাহলে সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে আর যেটি ইনক্লুড করতে হবে, যেমন বোন পেন রিজলভ করার জন্য আমরা অ্যানালজেসিক ইউজ করব। মাল্টিপল মায়োলোমাতে আমরা মেইনলি প্রেফার করি প্যারাসিটামল, তারপরে যে ট্রামাডল, হাইড্রোক্লোরাইড। আর সিভিয়ার বোন পেন হলে আমরা মরফিন, প্যাথেডিন ইউজ করি। আমি পেইন ম্যানেজমেন্টের স্টেপ ল্যাডার প্যাটার্নটা পড়িয়েছিলাম একদিন ক্লাসে, যেমন মাইল্ড আর মডারেট পেন, মডারেট টু সিভিয়ার পেন আর সিভিয়ার পেন।
হলে কি করব আমরা, যদি মাইল্ড পেইন হয় তাহলে আমরা নন এনএসএস জাতীয় ড্রাগস যেমন প্যারাসিটামল দিতে পারি। মডারেট পেইন হলে প্যারাসিটামল প্লাস ট্রামাডল, আর মডারেট টু সিভিয়ার পেইন হলে মরফিন, প্যাথেডিন or nalbuphine ইউজ করা হয়, or কোডিন। লাইকলি কজ অফ মাল্টিপল মাইলোমা তো আগেই বলেছি, রেনাল ফেলিওর তো বলা হয়েছে। লাইকলি কজ অফ রেনাল ফেলিওর সাচ কেস। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের মধ্যে তাহলে সাপোর্টিভ ম্যানেজমেন্ট বললাম, হাইড্রেশন, বোন পেন, আর বিসফসফোনেটটা আমরা দিব। স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে যেহেতু পেশেন্টের 60 ইয়ার্স, বোন পেন, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, তাহলে আমাদের এখানে পেশেন্টের করতে হবে সাইটোজেনেটিক্স এর উপর ডিপেন্ড করে। আমরা পেশেন্ট যদি ফেভারেবল সাইটোজেনেটিক্স হয় আর আনফেভারেবল সাইটোজেনেটিক্স হয়, এভাবে ভাগ করে লিখতে হবে। ইফ পেশেন্ট ফেভারেবল সাইটোজেন মানে মেইনলি আমাদের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ডিপেন্ড করে পেশেন্টের সাইটোজেনেটিক্স, পেশেন্টের কস্ট ইফেক্টিভনেস, স্টেজিং অফ দ্য মাল্টিপল মাইলোমা পেশেন্টস, পেশেন্ট কমপ্লায়েন্স, আর পেশেন্টের ইকক পারফরমেন্স স্ট্যাটাস। তাহলে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট ডিপেন্ডস অন staging of multiple myeloma, patient cost effectiveness, patient compliance, comorbidity, and ECOG performance status. আর ম্যানেজমেন্টের মধ্যে এখানে যদি ফেভারেবল আর সাইটোজেনেটিক্স এর উপর ডিপেন্ড করে। যদি পেশেন্ট ফেভারেবল সাইটোজেনেটিক্স হয় পেশেন্টের, আর পেশেন্ট যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ক্যান্ডিডেট হয়, তাহলে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট করব বর্টিজমিব অ্যান্ড ডেক্সামেথাসন বেস থেরাপি দিয়ে। তাহলে আমরা কি ফেভারেবল সাইটোজেনেটিক্স প্লাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ক্যান্ডিডেট হলে আমরা বর্টিজমিব বেস থেরাপি দিব। আর পেশেন্ট যদি আনফেভারেবল সাইটোজেনেটিক্স হয়, তাহলে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের জন্য। তাহলে আমরা ভাগ করলাম, একটা হলো ফেভারেবল সাইটোজেনেটিক্স প্লাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ক্যান্ডিডেট। আর ফেভারেবল ট্রান্সপ্লান্ট ক্যান্ডিডেট হলে আমরা ফেভারেবল সাইটোজেনেটিক্স হলে আমরা পেশেন্টকে বর্টিজমিব আর ডেক্সামেথাসন বেস থেরাপি দিয়ে ফেভারেবল সাইটোজেনেটিক্স পেশেন্টদের ট্রিটমেন্ট করতে পারি। আর যদি আনফেভারেবল সাইটোজেনেটিক্স হয়, তাহলে আমরা পেশেন্টকে ফার্স্টে অ্যাডভাইস করব অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের জন্য। আর আরেকটি অপশন হলো পেশেন্ট যদি সাইটোজেনেটিক্স ফেভারেবল হয় আর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নন ট্রান্সপ্লান্ট ক্যান্ডিডেট হয়, মানে ফেভারেবল সাইটোজেনেটিক্স প্লাস নন ট্রান্সপ্লান্ট ক্যান্ডিডেট, তাহলে আমরা পেশেন্টকে এমপিটি বেসড প্রোটোকল দিতে পারি। তাহলে প্রোটোকল এত মনে রাখতে হবে না, জাস্ট খালি লিখে দিলে হবে এমপিটি বেসড থেরাপি। আর যদি ট্রান্সপ্লান্ট ক্যান্ডিডেট হয় আর ফেভারেবল সাইটোজেনেটিক্স হয়, তাহলে আমরা দিব বর্টিজমিব প্লাস ডেক্সামেথাসন বেস থেরাপি। আর আনফেভারেবল সাইটোজেনেটিক্স হলে আমরা ফার্স্টে অ্যাডভাইস করব অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। 2 নাম্বার হলো যেমন বিসফসফোনেট থেরাপি। প্রত্যেকটি সাইকেল কিমোথেরাপির সাথে বিসফসফোনেট ইউজ করা হয়। বিসফসফোনেটের মধ্যে যেমন আছে জোলেন্ড্রানিক অ্যাসিড, পমেড্রানেট, আর 3 নাম্বার হলো যেমন ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশনস। মাল্টিপল মাইলোমা পেশেন্টের কমপ্লিকেশনের মধ্যে যেমন কি কি আছে আমি আগে ক্লাসে পড়িয়েছি, যেমন হাইপার ক্যালসেমিয়া, রেনাল ফেলিয়ার, তারপরে হলো স্পাইনাল কর্ড কম্প্রেশন। বোন পেনের জন্য তো বললাম যে অ্যানালজেসিক দিব। আর মাল্টিপল প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার প্রিভেন্ট করার জন্য বা ফ্র্যাকচার থাকলে আমরা পেশেন্টকে
কিমোথেরাপি দিলেই পেশেন্ট মোটামুটি রিকভার করবে কিমোথেরাপির সাথে অ্যালং উইথ বিসফসফোনেট থেরাপি। আর ফার্দার ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনের জন্য রেনাল ফেলিয়ারের জন্য আমরা কি করব, হাইড্রেশন করব আর এক্সামিনেশন বেস থেরাপি দিব। আর ফার্দার কমপ্লিকেশন ম্যানেজমেন্টের জন্য স্পাইনাল কর্ড কম্প্রেশন হলে আমরা হাই ডোজ ডেক্সামেথাসন থেরাপি দেওয়া হয়। হাই ডোজ ডেক্সামেথাসন থেরাপি ইন কেস অফ স্পাইনাল কর্ড কম্প্রেশন। আর হাইপারক্যালসিমিয়া হলে তাহলে কি কি দিব, হাইপারক্যালসিমিয়ার ফিচার্স থাকলে পেশেন্টকে আমরা হাইড্রেশন, বিসফসফোনেট, ডায়োরেটিক্স ইউজ করা হয়। জাস্ট খালি এমনি বললাম, এই কোশ্চেনের সাথে রিলেটেড না। তাহলে আমরা তিন ভাগে ভাগ করে বলবো, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের মধ্যে সাপোর্টিভ, স্পেসিফিক এন্ড ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন এক লাইন করে লিখে দিব। কারণ আমাদের তো সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে হবে। 65 years old male. Next question হলো 65 years old male presented with severe generalized body ache with bony tenderness and fever for 3 months. তাহলে কি আছে পেশেন্টের, 65 years old male presented with severe generalized body ache with bony tenderness and fever for 3 months. He is severely anemic, has no organomegaly. What is your clinical diagnosis? যেহেতু পেশেন্টের বডি এক আছে, ফিভার আছে, বনি টেন্ডারনেস আছে আর সিভিয়ারলি এনিমিক এন্ড নো অর্গানোমেগালি, আমাদের অন্যদিকে যাওয়ার সুযোগ নেই। তাহলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস হবে কি, অ্যাকিউট মাইল্ড লিউকেমিয়া। ইনভেস্টিগেশন প্রিভিয়াসলি অনেকবার বলা হয়েছে। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের মধ্যে অ্যাকিউট মাইল্ড লিউকেমিয়াতে সাপোর্টিভ, স্পেসিফিক এন্ড ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন এভাবে ভাগ করে লিখবো। সাপোর্টিভ এর মধ্যে তো হাইড্রেশন, প্রিভেনশন অফ ইনফেকশন, তারপরে সাপোর্টিভ থেরাপির মধ্যে যেমন ট্রান্সফিউশন সাপোর্ট, হিমোগ্লোবিন যদি লেস দেন 8 গ্রাম পার টিএল হয় তাহলে আমরা প্যাকেট সেল ট্রান্সফিউশন দিব, আর প্লেটলেট ট্রান্সফিউশন দিব যদি পেশেন্টের প্লেটলেট কাউন্ট লেস দেন 20,000 per cubic millimeter থাকে। যদি প্লেটলেট কাউন্ট লেস দেন 20,000 per cubic millimeter of blood associated with symptoms যেমন পিটেকি, পারপুরা, ইকোইমোসিস or any mucosa bleeding, তাহলে আমরা লেস দেন 20,000 হলে আমরা পেশেন্ট, আর ফিভার থাকলে, হাইপারস্পেনিজম থাকলে আমরা পেশেন্টকে প্লেটলেট ট্রান্সফিউশন দিব। আর যদি পেশেন্টের প্লেটলেট কাউন্ট লেস দেন 10,000 হয় তাহলে আমরা পেশেন্টকে ইনভেরিয়েবলি সিঙ্গেল ডোনার অ্যাফেরেটিক ট্রান্সফিউশন দিব। আমি প্রিভিয়াসলি এই অ্যান্সার গুলো ডিসকাস করেছি, এই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি। আর এটা হলো সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে। স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে যেমন এএমএল এর স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে আমরা কি, এক নাম্বার কিমোথেরাপি। কিমোথেরাপির মধ্যে ড্রাগস ইউজ করা হয় যেমন ডনোরোবিসিন, এরাসি, ইটোপোসাইড, আইডারুবিসিন। অ্যান্থ্রাসাইক্লিনের মধ্যে তাহলে কি আসলো, ডনোরোবিসিন, আইডারুবিসিন, ইটোপোসাইড। তারপরে হাই ইন্ডাকশনের জন্য ইউজ করি আমরা ডনো, এরাসি। আর কনসলিডেশনের জন্য মেইনলি দেওয়া হয় হাই ডোজ সাইটোস্টার। এক নাম্বার গেল কিমোথেরাপি, 2 নাম্বার হলো মলিকুলার থেরাপি ইউজ করা হয়, যেমন এএমএল এর পেশেন্টের কিছু, যেমন সাইটোজেনেটিক্স এর ক্ষেত্রে, এএমএল এর ক্ষেত্রে যেমন সিবিসি, পিবিএফ। এএমএল এর ইনভেস্টিগেশনের মধ্যে যেমন সিবিসি, পিবিএফ, বোন ম্যারো এক্সামিনেশন, ইমিউনোফেনোটাইপিং, সাইটোজেনেটিক্স। সাইটোজেনেটিক্স এর মধ্যে এখানে স্পেসিফিক সাইটোজেনেটিক্স আছে, যেমন ব্যাড মানে আনফেভারেবল সাইটোজেনেটিক্স,
FLT3 FLT3 মিউটেশন ক্রোমোজোমাল স্টাডি অথবা সাইটোজেনেটিক স্টাডি করলে যদি এটা প্রেজেন্ট থাকে তাহলে পেশেন্টকে হাই রিস্ক ধরা হয়। FLT3 যদি পজিটিভ হয় তাহলে আমরা পেশেন্টকে হাই রিস্ক পেশেন্ট হিসেবে ট্রিট করব। তখন পেশেন্টকে আমরা, যেহেতু পেশেন্ট এখানে 65 ইয়ার্স, তাহলে পেশেন্টের 65 ইয়ার্স আর পেশেন্টের যদি FLT3 পজিটিভ হয় তাহলে আমরা পেশেন্টকে FLT3 ইনহিবিটর, যেমন কিছু ড্রাগস আছে এই FLT3 ইনহিবিটর দেওয়া হয়, যেমন তাহলে chemotherapy, FLT3 inhibitor if patient is FLT3 positive, এটা হেডলাইন হবে মলিকুলার থেরাপি। 3 নাম্বার হবে যেমন অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, কারণ যেহেতু এখানে পেশেন্টের বয়সটা বেশি 65 ইয়ার্স, এখানে পেশেন্টের অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন আমাদের দেশে পার্সপেক্টিভে করা যাবে না। তাহলে কিমোথেরাপি 2 নাম্বার হলো molecular therapy or immunotherapy, 3 number autologous stem cell transplantation, 4 number treatment of the relapse। রিল্যাপস করলে আমরা কি কি প্যালিয়েটিভ থেরাপি হিসেবে দিতে পারি, যেমন সাবকিউটেনিয়াস সাইটোসার, হাইড্রোক্সিউরিয়া, অ্যাজাসাইটিডিন। তাহলে আমরা কি কি ভাগে ভাগ করে লিখবো? সাপোর্টিভ ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ সাপোর্টিভ ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। সাপোর্টিভ ট্রিটমেন্ট তো বললাম, স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে কিমোথেরাপি, মলিকুলার থেরাপি, অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। আর ট্রিটমেন্ট অফ দ্য রিল্যাপস করলে আমরা পেশেন্টকে প্যালিয়েটিভ থেরাপি দিতে পারি, যেমন সাবকিউটেনিয়াস সাইটোসার, হাইড্রোক্সিউরিয়া আর অ্যাজাসাইটিডিন। Next question. A 60 years old male presented with severe low back pain. He is severely anemic and there is multiple vertebral collapse. What is your diagnosis? What is your diagnosis? Diagnosis দেখে বোঝা যাচ্ছে যে এটা মাল্টিপল মাইলোমা হবে। পেশেন্টের সিভিয়ার লো ব্যাক পেন আছে, অ্যানিমিয়া আছে আর ভার্টিব্রাল কলাপস আছে। Mention 4 important investigation for your diagnosis. 4 important investigation এর মধ্যে আমরা করব যেমন serum protein electrophoresis, immunofixation study, bone marrow examination, free light chain assay. Free light chain assay একটি important investigation to diagnose multiple myeloma. যেহেতু 4 important investigation বলা আছে তাহলে আমরা লিখব কি, 1 নাম্বার serum protein electrophoresis, bone marrow examination and immunophenotyping to diagnose myeloma panel, immunofixation study, free light chain assay। আর আদার ইনভেস্টিগেশনস এর মধ্যে তো আমরা আগে বলেছি, যেমন সেরাম ক্যালসিয়াম, তারপর ক্র্যাক ফিচার্স ডিটেক্ট করার জন্য আমরা যেমন স্কেলিটাল সার্ভে করব, সেরাম ক্যালসিয়াম দেখবো, হিমোগ্লোবিন লেভেল, সিবিসিপিপিএফ তো করতেই হবে, আর সেরাম ক্রিয়েটিনিন বা রেনাল ফাংশন টেস্টটা করব। আউটলাইন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট 60 ইয়ার্স। এই কোশ্চেন অ্যান্সারটা প্রিভিয়াস কোশ্চেন অ্যান্সারের মতোই হবে। এখন আসি নেক্সট কোশ্চেনে। 50-year-old man presented with low back pain for 1 month. Initial investigation revealed total count of WBC 10,000, hemoglobin 8 gram per dl, ESR 110 millimeter in first hour.
What are the possibilities? তাহলে কি আছে এখানে পেশেন্টের লো ব্যাক পেইন for 1 month. Investigation revealed hemoglobin 8 gram per dl and ESR is 110 millimeter in first hour. Possibilities এর মধ্যে কি হবে তাহলে মাল্টিপল মাইলোমা হতে পারে, সেকেন্ডারি মানে বোন মেটাস্টেসিস আর হলো পস ডিজিজ। How would you investigate the case? And management of a case of multiple myeloma. Management of a case of multiple myeloma তো এর আগে বললাম। আর ইনভেস্টিগেশনের মধ্যে আমরা এখানে যেমন মাল্টিপল মাইলোমার ইনভেস্টিগেশনের মধ্যে সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, বোন ম্যারো এক্সামিনেশন, স্কেলিটাল সার্ভে, তারপর ইনভেস্টিগেশন টু ডিটেক্ট ক্র্যাফট ফিচার্স এর মধ্যে যেমন সেরাম ক্যালসিয়াম, রেনাল ফাংশন টেস্ট, স্কেলিটাল সার্ভে, সিবিসি, পিভিএফ। ইনভেস্টিগেশন ফর ডায়াগনস্টিক পারপাস আমরা করব বোন ম্যারো এক্সামিনেশন, immunophenotyping for myeloma panel, investigation for prognosis এর মধ্যে serum LDH, serum albumin, beta 2 microglobulin. Prognostic purpose আমরা কি করব? serum LDH, serum albumin, beta 2 microglobulin, cytogenetics. তাহলে ডায়াগনস্টিক পারপাসের জন্য আসলো কি সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, বোন ম্যারো এক্সামিনেশন, ইমিউনোফেনোটাইপিং, urinary Benzos protein, free light chain assay. তাহলে ডায়াগনস্টিক পারপাসে কি করব? সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, বোন ম্যারো এক্সামিনেশন, ইমিউনোফেনোটাইপিং ফর মাইলোমা প্যানেল, urinary Benzos protein, free light chain assay. Investigation done to detect craft features বা organ dysfunction, skeletal survey, serum calcium, renal function test, hemoglobin level. Investigation for prognosis এর জন্য করব cytogenetics, serum LDH, serum albumin, beta 2 microglobulin, এটা হলো মাল্টিপল মাইলোমার জন্য। আর সেকেন্ডারি ডিটেক্ট বা বোন মেটাস্টেসিস ডিটেক্ট করার জন্য আমরা যেহেতু পেশেন্টের লো ব্যাক পেন আছে, যেমন এক্সরে অফ দ্য ডরসোস্যাক্রাল আর লাম্বোস্যাক্রাল স্পাইন করব, এমআরআই করব, এমআরআই অফ দ্য স্পাইন। আর পরসিস এক্সক্লুড করার জন্য আমরা ওই এমআরআই, এক্সরে, এমআরআই, এমটি টেস্ট আর এমআরআই করে যদি কোনো লেশন পাওয়া যায় তাহলে ওই লেশন থেকে আমরা এফএনএসি আর বায়োপসি করে মাল্টিপল মাইলোমার, প্লাজমাসাইটোমা অথবা বায়োপসি করে যদি প্লাজমাসাইটোমা পাওয়া যায় তাহলে আমরা মাল্টিপল মাইলোমার দিকে চলে যাব। আর যদি দেখা যায় যে বায়োপসি করে এ বি বা গ্র্যানুলোমাটাস লেশন পাওয়া যায় তাহলে আমরা বুঝবো যে পরসিস হতে পারে। আর ম্যানেজমেন্ট অফ আ কেস অফ মাল্টিপল মাইলোমা এটা তো সেম প্রিভিয়াস কোশ্চেন অ্যান্সারের মতো। এখন আসি নেক্সট কোশ্চেন। 65 years old man has come to you with complaints of painless generalized lymphadenopathy. He is moderately anemic. Also complain of night sweats. তাহলে কি 65 years old man has come to you with complaints of painless generalized lymphadenopathy. He is moderately anemic and he also complained of night sweat. What is the most likely diagnosis? Most likely diagnosis হলো lymphoma. Write down 3 differential diagnosis. 3 differential diagnosis এর মধ্যে হবে যেমন CLL হতে পারে,
disseminated tuberculosis, write down blood picture of your initial diagnosis. তাহলে লিম্ফোমার ব্লাড পিকচার আমি এর আগে অনেকবার বলেছি। "35 years old female presented with anemia, huge splenomegaly." তাহলে next question, যেমন 35 years old female presented with anemia and huge splenomegaly. Write down 4 important differential diagnosis. The 4 important diagnoses এর মধ্যে CML, hereditary hemoglobin disorder, lymphoma, and hairy cell leukemia. যেহেতু 35 years old female, anemia with huge splenomegaly, ডিডির মধ্যে আসবে CML, hereditary hemoglobin disorder, lymphoma, hairy cell leukemia. What are other clinical and laboratory findings would help you to make a diagnosis of CCL in such a case? CML এর ডায়াগনোসিস করার জন্য আমরা মেইনলি কি ডায়াগনোসিস মানে মেইনলি কি ইনভেস্টিগেশন করব, যেমন ফার্স্টে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে আমরা হিমোগ্লোবিন ডিক্রিজ থাকবে অথবা নরমাল, WBC count normal or increased, platelet count normal or increased. Peripheral blood film করলে RBC তে aneuploidy anisotropia with presence of NRBC, WBC করলে পাবো আমরা increase and shift to the left with all form of maturation of granulocytic series. তাহলে WBC তে পাবো কি all form of maturation of granulocytic series আর platelet normal অথবা increased or decreased. তারপরে ইনভেস্টিগেশন ফর ডায়াগনস্টিক পারপাসে CML এ আমরা কি ইনভেস্টিগেশন করব, CML এ আমরা সিবিসি পিভিএফ তো বললাম, বোন ম্যারো এক্সামিনেশন এন্ড ডিফাইন্ড বায়োপসি, যেন একই রকম হাইপারসেলুলার ম্যারো, WBC তে পাবো আমরা increase with presence of all form maturation of granulocytic series, eosinophilic and basophilic myelocytes are present. মেগাক্যারিওসাইটের মধ্যে পাওয়া যাবে মাইক্রোমেগা। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ আমি প্রিভিয়াসলি এইসব কোশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি। প্রেজেন্স অফ মাইক্রোমেগা ইন কেস অফ CML। আর ডায়াগনস্টিক পারপাসে আর কিছু ইনভেস্টিগেশন যেমন ইম্পর্টেন্ট সাইটোজেনেটিক স্টাডির মধ্যে BCR-ABL স্টাডি, BCR-ABL ট্রান্সলোকেশন ইজ প্রেজেন্ট ইন 99% of CML patients. মলিকুলার স্টাডির মধ্যে যেমন ফিলাডেলফিয়া ক্রোমোসোম স্টাডি। CML যদি এক্সিলারেটেড ফেজ অথবা ব্লাস্টিক ফেজে কনভার্ট হয় তাহলে আমরা সিবিসি পিভিএফ দেখে বুঝতে পারবো, তখন পেশেন্টকে আমরা ইমিউনোফেনোটাইপিং ফর অ্যাকিউট লিউকেমিয়া প্যানেল অ্যাডভাইস করব। তাহলে CML এর ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন হলো সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, বোন ম্যারো এক্সামিনেশন, ডিফাইন্ড বায়োপসি, cytogenetic study, molecular study, immunophenotyping in case of accelerated or blastic phase. Investigation for treatment purpose, so same, acute leukemia মতো। এখানে যে আরেকটা কোশ্চেন আসছে, যেমন ক্লিনিক্যাল ফাইন্ডিংস উড হেল্প ইউ টু মেক আ ডায়াগনোসিস অফ CCL। CML এর ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে তো মেনলি কি থাকবে, অ্যাপিয়ারেন্স টক্সিক থাকবে পেশেন্টের, অথবা ইরিটেশন থাকবে, অ্যানিমিয়া থাকতে পারে, পেশেন্টের অর্গানোমেগালি মানে লিম্ফ্যাডেনোপ্যাথি থাকবে, মাইলয়েড সার্কোমা থাকতে পারে, তারপরে সুইট সিনড্রোম থাকে CML বা মাইলোপ্রলিফারেটিভ পেশেন্টদের সুইট সিনড্রোম,
মাইলড সার্কোমা থাকতে পারে, বনি টেন্ডারনেস প্রেজেন্ট, অর্গানোমেগালি, লিম্ফ্যাডেনোপ্যাথি। লিম্ফ্যাডেনোপ্যাথি যেমন 37% কেসে পাওয়া যায় ইন কেস অফ সিমেন। তাহলে কি কি ক্লিনিক্যাল ফাইন্ডিংস থাকবে? ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে পেশেন্টের অ্যাপিয়ারেন্স ইলুকিং আর টক্সিক থাকবে, এনিমিয়া থাকবে, মাইলড সার্কোমা, ফিশ সিনড্রোম, বনি টেন্ডারনেস থাকতে পারে, তারপরে লিম্ফ্যাডেনোপ্যাথি, অর্গানোমেগালি। ফিচার্স অফ সাইটোসাইটিস যেমন প্লুরাল ইফিউশন অথবা অ্যাসাইটিস পাওয়া যেতে পারে পেশেন্টের। আর ব্লাস্টিক ক্রাইসিস হলে বা অ্যাক্সিলারেটেড ফেজ হলে তাহলে অ্যাকিউট লিউকেমিয়ার মতোই কিছু ক্লিনিক্যাল ফাইন্ডিংস থাকবে, যেমন ফিচার্স অফ সিএনএস ইনফিল্ট্রেশনের জন্য পেশেন্টের জেনিয়ান নার্ভ পালসি পাওয়া যেতে পারে। What do you mean by blastic crisis? Blastic crisis এর তিনটা ক্রাইটেরিয়া আছে, যেমন ব্লাস্ট আর গ্রেটার দেন 20% অফ বোন ম্যারো নিউক্লিয়েটেড সেলস অর পেরিফেরাল ব্লাড। তাহলে কি কি থাকবে? ব্লাস্ট আর গ্রেটার দেন 20% অফ বোন ম্যারো নিউক্লিয়েটেড সেলস অর পেরিফেরাল ব্লাড। 2 নাম্বার, large foci or sheets of blast present in the bone marrow biopsy. 3 number, evidence of extramedullary disease. তাহলে তিনটা ক্রাইটেরিয়া, যেমন ব্লাস্ট আর গ্রেটার দেন 20% অফ বোন ম্যারো নিউক্লিয়েটেড সেলস অর পেরিফেরাল ব্লাড। 2 number, large foci or sheets of blast present in the bone marrow biopsy. 3 number, evidence of extramedullary disease. Mention 3 drugs used for treatment. 3 drugs এর মধ্যে কি? 1 নাম্বার হাইড্রোক্সিউরিয়া, 2 নাম্বার টাইরোসিন কাইনেজ ইনহিবিটর যেমন ইমাতিনিব, নিলোতিনিব, ড্যাসাতিনিব, 3 নাম্বার ইন্টারফেরন আলফা। তাহলে 3টা ড্রাগস এর মধ্যে কি কি? 1 নাম্বার হাইড্রোক্সিউরিয়া, 2 নাম্বার টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, 3 নাম্বার ইন্টারফেরন আলফা। এখন আসি নেক্সট কোশ্চেনে। A young man had come to you with the complaints of fever for 3 months. He has huge hepatosplenomegaly. What are the differential diagnoses? Young man come to you with complaints of fever for 3 months with huge hepatosplenomegaly. তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে হবে টিউবারকুলোসিস, লিম্ফোমা, সিএমএল, কালাজ্জার, ক্রনিক ম্যালেরিয়া। যেহেতু পেশেন্টের হিউজ হেপাটোস্প্লেনোমেগালি আছে, ইয়াং ম্যান ফর 3 মান্থস, তাহলে আমরা পেশেন্টের হিস্ট্রি ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে লিখবো টিউবারকুলোসিস, লিম্ফোমা, কালাজ্জার, chronic malaria, CML. Make a checklist of relevant questions you would like to ask the patient. এখানে আমরা যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অনুযায়ী ওইভাবে কি কি কোশ্চেন করব, ওইভাবে আলাদা আলাদা চেকলিস্ট লিখে দিব। যেমন টিউবারকুলোসিস হলে রিজিওনাল টিবি প্রন এরিয়াতে বা কি ধরনের এরিয়াতে পেশেন্ট লিভ করে ওটা অবশ্যই লিখতে হবে। কালাজ্বর এরিয়াতে কালাজ্বর প্রন এরিয়াগুলো লিখতে হবে, এপিডেমিক এন্ডেমিক এরিয়া ওগুলো লিখতে হবে। ম্যালেরিয়াতে ম্যালেরিয়া জোনের কথা লিখতে হবে। এগুলো অবশ্যই ইনক্লুড করতে হবে রিজিওনাল এরিয়া হিসেবে, যেমন কালাজ্বর ম্যালেরিয়াতে। আর লিম্ফোমাতেও তো রিলেভেন্ট কোশ্চেন্স এর মধ্যে, যেমন লিম্ফোমাতে আমাদের কোনো রেডিয়েশন এক্সপোজার আছে কিনা বা কোনো ড্রাগস থেরাপি বা প্রিভিয়াস কোনো ম্যালিগনেন্সি হয়েছিল কিনা পেশেন্টের, ওইরকম হিস্ট্রি লিখতে হবে যে রিলেভেন্ট কোশ্চেন্স এর মধ্যে। ইন কেস অফ লিম্ফোমা, লিম্ফোমা হলে হিস্ট্রি অফ রেডিয়েশন এক্সপোজার, হিস্ট্রি অফ কিমোথেরাপি এক্সপোজার, তারপরে বেঞ্জিন
অকুপেশনটাও কিন্তু লিম্ফোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যেমন ইনসেকটিসাইড এক্সপোজার, এটাও লিখতে হবে। কসমেটিক বা কোনো পার্লারে কাজ করে কিনা বা শু পলিশ, সেটা অকুপেশন ছিল কিনা পেশেন্টের বা বারবার ছিল কিনা, এসব হিস্ট্রিও লিম্ফোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। Mention the probable clinical signs according to your differential diagnosis. ক্লিনিক্যাল সায়েন্স তো অনেকবার বলা হয়েছে, ওইভাবে লিখে দিলে হবে। এখন আসি লাস্ট কোশ্চেনে। 35 years old patient presented with fatigue, fever, weight loss for last 6 months. On examination, he had splenomegaly. তাহলে কি 35 years old patient presented with fatigue, fever, weight loss for last 6 months. On examination, he had splenomegaly. What are your differential diagnosis? তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে আমাদের হবে কি কি? টিউবারকুলোসিস, লিম্ফোমা এন্ড কালাজার। হাউ ডু ইউ অ্যাপ্রোচ টু ডায়াগনোস হিম? অ্যাপ্রোচ টু ডায়াগনোস হিম ওইভাবেই টিউবারকুলোসিস, লিম্ফোমা, কালাজার মাথায় রেখে আমাদের ওইভাবেই লিখে দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝা গেছে। আশা করি কোশ্চেন অ্যান্সার সেশনটি ভালো লাগবে। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্স করে দিন। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।